আগেই মাসিক ভাতা পাচ্ছেন ইমাম পুরোহিতরা। মসজিদে 10,000, মন্দির প্যাগোডা গির্জায় 8,000 করে মিলবে উৎসব বোনাসও। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঈদের ছুটিতে নিজের বাড়িতে যাচ্ছি, খুবই আনন্দ। ঈদের ছুটিতে দাদুর বাড়ি যাচ্ছি। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুরে ভিড়, ঠিক সময় ট্রেন ছাড়ায় যাত্রীদের স্বস্তি। রাজধানীর অবৈধ ওয়ার্কশপে বাসের কাঠামো তৈরির হিড়িক, দেখার কেউ নেই, দুর্ঘটনার শঙ্কা। নৌপথে ঈদ যাত্রায় ভোগান্তি দূর করতে যুক্ত হচ্ছে নতুন ঘাট। সদরঘাটের সঙ্গে এবার লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া থেকেও। অনায়াসে ঢাকা ছাড়তে পারবেন মানুষ, আশা কর্তৃপক্ষের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা, সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা। বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি, তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি। তেহরানে ব্যাপক বোমাবর্ষণ, লেবাননেও আঘাত। অস্তিত্ব রক্ষার যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। নির্বাচনী ওয়াদা পূরণের অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ধর্মীয় উপাসনালয়ের সরকারি ভাতা প্রদান কার্যক্রম। কিছুক্ষণ পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা বাবদ ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা পাবেন। আর মন্দির, বৌদ্ধবিহার ও চার্চের জন্য 8,000 টাকা করে পাবেন। ধর্মীয় উৎসবেও দেওয়া হবে বোনাস। সম্মানী দিতে চলতি অর্থ বছরে 27,13,00,000 টাকা প্রয়োজন হবে। আগামী 4 বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ের জন্য এই ভাতা সহায়তা চালু করার পরিকল্পনা সরকারের। এবার ঈদযাত্রার খবর। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকেই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আত্মজ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল ভোর 6টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা দিয়ে শুরু হলো দ্বিতীয় দিনের ঈদযাত্রা। আজকে বিভিন্ন সময় 51টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে। এর মধ্যে প্রায় 10টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঈদযাত্রা উপলক্ষে স্বজন পরিবারের সাথে ঈদ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রেল স্টেশনে ঈদযাত্রীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি দেখা যাচ্ছে। তারা স্বজন পরিবারের সাথে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এমন মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তাদের কথার মধ্যে বেশিরভাগ মানুষেরই আসলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছু মানুষ সুনির্দিষ্ট একটি ট্রেনের কিছু যাত্রী, যেটি হচ্ছে মহানগর প্রভাতী, সকাল 7টা পরে ছাড়ার কথা, কিন্তু সেটা 8:30 নাগাদ ছেড়েছে। এই যে 45 মিনিট দেরিতে ছাড়াই কিছু সংখ্যক যাত্রী আসলে অভিযোগ করেছেন যে এইভাবে এই যাত্রার সময় যদি দেরি হওয়ার ক্ষেত্রে তারা আসলে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে কর্তৃপক্ষের এই দিকটা আরও বিবেচনা করা উচিত, আরও ভালো ব্যবস্থাপনার যেই মাধ্যমগুলো আছে সেগুলো গ্রহণ করা উচিত। একটু আগে আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থার জন্য কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে র্যাবের একটি দল আমরা দেখেছি। তো সেক্ষেত্রে তারা তখন স্টেশনের বাইরে থাকলেও আমরা কিছুক্ষণ আগেই তাদেরকে স্টেশনের ভেতর বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে দেখতে দেখেছি, যাত্রীদের সঙ্গে কথা বলছেন। এমন অবস্থায় আমরা র্যাব সদস্যদেরকে দেখেছি। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঈদ যাত্রীদের মধ্যে যেই সন্তোষ প্রকাশ করেছে সেটাই আমরা জানাচ্ছিলাম। কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আলো ঝলমলে ঢাকা, প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে নগরী, কিন্তু বদলাচ্ছে না গণপরিবহনের জরাজীর্ণ রূপ। ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্যের মধ্যে অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে দুর্বল কাঠামো। ঈদ সামনে রেখে দ্বিগুণ বেগে চলছে এমন কর্মযোগ্য। অবসরের অজুহাতে এসব বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান। আর ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুপর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস।
ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। 80% গাড়ি ভাঙাচুরা, মন ইচ্ছা মতো চালায়। এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিক্সা কিন্তু গ্লাসের দাম তো বেশি। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। এসব বিষয়ে জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2 মিনিট কি দেওয়া যায় না? বলছি আমি এইভাবে বলছি স্যার, তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কি হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁক ফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। নৌপথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিটি লঞ্চ। যাত্রী ভোগান্তি দূর করতে এবারই প্রথম সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বছিলা ও শিমুলিয়া ঘাট থেকে। এতে স্বাচ্ছন্দ্যে মানুষ নৌপথে ঢাকা ছাড়তে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। শাহিন আলম জানাচ্ছেন বিস্তারিত। রংতুলির আঁচড়ে নতুনভাবে সাজছে যাত্রীবাহী লঞ্চ। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম পছন্দের বাহন লঞ্চ। সড়ক পথের তুলনায় লঞ্চে যানজট ও ভোগান্তি কম থাকায় এ পথে চাপও থাকে বেশি। যাত্রী প্রত্যাশা মাথায় রেখে তাই লঞ্চগুলো ধুয়ে মুছে নতুন রূপ দিচ্ছেন শ্রমিকরা। আমরা যাত্রীর যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করে চেষ্টা করতেছি। সুন্দর দেখলে মানুষ উঠতে চায়, ওই লঞ্চটার ভিতরে ভ্রমণ করতে চায় যে না এই লঞ্চটার ভিতরে উঠি। নাম লেখলে পরে এবং রং দিলে লঞ্চটা নতুন হলো এবং যাত্রীরা একটু তার প্রতি একটু আকর্ষণ হলো। নৌপথের এই যাত্রা অন্যান্য বারের চেয়ে আরও গতিময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী চাপ নিয়ন্ত্রণে সদরঘাটের পাশাপাশি এবার লঞ্চ ভিড়বে বছিলা ব্রিজ ঘাট এবং কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটেও। বছিলা থেকে 6টি আর শিমুলিয়া থেকে 2টি লঞ্চ চালানোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্মকর্তা। সদরঘাটের চাপ কমানোর জন্য 2টা ঘাট সৃষ্টি করা হয়েছে, যে ঈদ উপলক্ষে। একটা হলো বছিলা আর একটা হলো কাঞ্চন ব্রিজ সংলগ্ন, এটা হলো শিমুলিয়া টুরিস্ট ঘাট। হ্যাঁ, এখান থেকে বিকল্প হিসাবে আমরা দিনের বেলা লঞ্চ চালাবো। লঞ্চ মালিকরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তারা। ঈদের টিকিটও আমাদের বিক্রি শেষ পর্যায়ে, তো গত বছরের চাইতে এই বছর একটু ভালো মনে হইতেছে। কেবিনের চাপ আছে, তবে 17 তারিখ 18 তারিখের চাপটা একটু বেশি, অন্যান্য দিনের চাপ অনেক কম। তুলনামূলকভাবে আগের থেকে কিছুটা যাত্রী আবার লঞ্চমুখী হচ্ছে। চলতি মাসের 17 তারিখ থেকে নৌপথে শুরু হবে ঈদযাত্রা। সদরঘাট থেকে 33টি রুটে লঞ্চ চলাচল করলেও ঈদের মৌসুমে আরও 5টি নতুন রুট যোগ হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বিশেষ করে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চের এই ছাদগুলোতে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় তার জন্য কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাব। রুশ জ্বালানি তেল কিনতে আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতে এমন দুর্বলতাকেই সামনে আনছেন বিশ্লেষকরা। পরিশোধনে তৃতীয় কোনো দেশের সহায়তা না পেলে পরিশোধিত রুশ তেল কেনা হতে পারে বিকল্প সমাধান। MS আরিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় 10 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 10% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় 70% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক, LNG হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি, সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না, এবং তেল আমদানি করতে গেলে সময় লাগে, LC ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়, তো এইগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি, তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দিবাগত রাতে মুহুর্মুহু বোমাবর্ষণ করে দেশ দুটি। লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা করেছে ইরান। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেন্দ্রীয় মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। কর্মরত মেডিকেল স্টাফরাই প্রধানত হতাহতের শিকার হন। এছাড়া দেশটির নাবাতিয়ে শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। লেবাননে ব্যাপক মাত্রার হামলার মধ্যে ইরানের মিত্র হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 3টি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অন্তত 2200 মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ABC নিউজ জানায়, ওয়াশিংটন এসব মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধ জাহাজে মোতায়েন করার কথা ভাবছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। সময় সংবাদ। 16ই মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাহারোল শাহপাড়া এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকা, এবং এই যে জায়গাটায় এটি হচ্ছে শাহপাড়া খাল, যেটি 16ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালটি উদ্বোধন করবেন, এবং তার এই উদ্বোধনের মধ্য দিয়ে দেশের কিন্তু 53টি এলাকায় এই খাল খনন কর্মসূচি শুরু হবে। এই খালটি আপনার 12.5 কিলোমিটার। এই খালটি তিনি খনন করবেন, এবং খনন করার যে প্রাথমিক যে প্রস্তুতি, এটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। আমরা দেখছি যে এটি অনেকটি গহীন একটি গ্রাম এই বলরামপুর। এই বলরামপুরে ইতিমধ্যেই কিন্তু আপনার এই তারেক রহমান যে উদ্বোধন করবেন
ধরনের প্রস্তুত দেখতে সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রাণী সম্পদ মন্ত্রী থেকে শুরু করে প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবরা এখানে এসেছেন। এবং আপনি এই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে জায়গাটি উনি কোদাল দিয়ে খান খনন উদ্বোধন করবেন, সেই জায়গাটিও আপনারা প্রস্তুত করা হয়েছে এবং ইতিমধ্যে আপনার এখানে একটা পাটাতন করা হয়েছে যেখানে উনি দাঁড়িয়ে কিছু কথা বলবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে এখানে প্রায় 4 শতাধিক কোদাল, যে কোদাল দিয়ে উনি শুরু করবেন, তার সঙ্গে যারা থাকবেন সেই কোদালও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচি আমরা যেটা জানতে পেরেছি 16 মার্চ তিনি সৈয়দপুর থেকে আপনার সরাসরি এইখানে আসবেন এবং এই খাল খনন কর্মসূচির উদ্বোধনের পরে তিনি দিনাজপুরে তার যে ফরিদপুর কবরস্থান সেখানে নাতি হিসাবে তিনি তার নানা এবং নানির কবর জিয়ারত করবেন। তারপরে তিনি হচ্ছে সার্কিট হাউসে সুধী সমাবেশে ওইখানে উপস্থিত হয়ে ইফতারের পরে তিনি সমাবেশে বক্তব্য দিবেন। এই ধরনের তথ্যই আমরা জানতে পেরেছি। তবে তার আসার কথা শুনে কিন্তু এই এলাকায় রীতিমতো একটি কিন্তু উৎসবের আমেজ বইছে। তো আমার কাছ থেকে এই শাহপাড়া খাল থেকে সর্বশেষ এই ছিল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। গাইবান্ধায় 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযুক্ত খাবার হোটেলের শ্রমিক মোমিন মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায় ওই ছাত্রীকে সুকৌশলে ডেকে নিয়ে নিজের বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলতে তাকে ভয় ভীতি দেখানো হয়। পরে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবার ও স্থানীয়রা জানার পরে মোমিন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেখছেন সময় সংবাদ। ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে সারা দেশে খালি জায়গা বের করে মাঠ তৈরির পরিকল্পনা হাতে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে উভয় মন্ত্রণালয়ের কর্তাদের মাঝে আজ সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তৃণমূলে নতুন করে ক্রীড়ার জোয়ার আনতে 30 এপ্রিল থেকে বড় আকারে কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 30 এপ্রিল আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেগুলোকে মাঠের জন্য সংরক্ষণ করে আমরা যাতে মাঠের বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে আগামী কালকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসবো এবং সেই মিটিংয়ের পরে আমরা যেখানে যেখানে খালি জায়গা থাকে সেখানে মাঠের জন্য আমাদের প্রত্যেকটি এলাকায় যাতে খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি সেই পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের আগেই মাসিক ভাতা পাচ্ছেন ইমাম পুরোহিতরা। মসজিদে 10,000, মন্দির প্যাগোডা গির্জায় 8,000 করে মিলবে উৎসব বোনাসও। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঈদের ছুটিতে নিজের বাড়িতে যাচ্ছি, খুবই আনন্দ। ঈদের ছুটিতে দাদু বাড়ি যাচ্ছি। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুরে ভিড়। ঠিক সময় ট্রেন ছাড়ায় যাত্রীদের স্বস্তি। রাজধানীর অবৈধ ওয়ার্কশপে বাসের কাঠামো তৈরির হিড়িক, দেখার কেউ নেই, দুর্ঘটনার শঙ্কা। এবং মধ্যপ্রাচ্যে সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা। সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা। বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি। তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।